তাহলে তাদের ভবিষ্যৎ হাসিনার চেয়ে খারাপ। আর যারা এটা যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাদের জীবনের অর্জনে যেটা প্রাপ্য তার উল্টাটা পাবে, তাহলে তার জীবনটাই শুরুতেই শেষ। কারণ দেশের জন্য করা, একটা সুনাম অর্জন করা, মানুষের ভালোবাসা, মানুষের দোয়া পাওয়া আর অর্থ পাওয়া তো এক কথা না। আমি অন্য একটা প্রসঙ্গে যাব। পাওয়া তো এক কথা না। তো সুতরাং আমি ওদের সম্পর্কে এই কথা কিছুই বলবো না, এই জন্য যে তারা উপলব্ধি করুক তাদের অর্জন মানুষের হৃদয় কিরকম ছিল। এটা ক্রমহ্রাসমান না ক্রমবর্ধমান। এখন তো মিডিয়া স্বাধীন। আমরা ফেসিবাদের সময় বলছি যে মিডিয়া স্বাধীনতা নাই, সংবাদপত্রের স্বাধীনতা নাই। এখন তো স্বাধীন। আর স্বাধীনভাবে কাজ করতে গেলে কিছুকে দায়িত্বশীল হতে হবে। মিডিয়ারও কিন্তু একটা দায়িত্ব আছে। কিন্তু আমরা তো দেখি যে ফেসিবাদের সময় মিডিয়া সরকারের পক্ষে কাজ করতে বাধ্য হয়েছে। আমি বলবো বাধ্য হয়েছে, যদি ইচ্ছাকৃত করছে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। বিনিময়ে তারা নিশ্চয়ই কোনো না কোনো সুযোগ সুবিধা নিচ্ছে। মিডিয়ার লোককে কোটি কোটি টাকার মালিক কিন্তু দেখা গেছে। আর সে মিডিয়া হাউসে যারা কর্মরত সাংবাদিক প্রতিবেদক আছে, তারা মাসের শেষে বেতনও পায় না। জি, এটা তো মিথ্যা না। জি। তারপরে আমাদের এখানে প্রিন্টিং মিডিয়া অভাব নাই। থানা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে এখন পত্রিকা প্রকাশ পায়। পত্রিকাগুলি সাধারণত চলে কিভাবে? বিজ্ঞাপনের। আমাদের দেশের বিজ্ঞাপনী বাজেট করছে খুব ছোট। তাহলে এতগুলি পত্রিকা বহন করার মতো বিজ্ঞাপন দাতাকে আমার দেশে আছে? প্রত্যেকটা দৈনিক পত্রিকায় ঢাকা থেকে ছাপা হোক বা মফস্বল থেকে ছাপা হোক, তাদের প্রতিবেদক আছে। কোনো কোনো থানায় 100 আছে, 50 আছে। সারাদিন ধরে তাদেরকে মিডিয়ার প্রধান কার্যালয় থেকে আদৌ বেতন দেওয়া হয় কিনা আমার সন্দেহ আছে। তো তোদের দিব্যি আরামে তারা চলছে, কেউ বাড়িঘরও করছে, করতেছে। তাহলে কিভাবে করছে? ঘুম থেকে উঠেই চেন অফিস এসিলেন, আর কোথায় থানা, তারপরে কোথায় বড় বড় ব্যবসায়িক চেম্বারে দেওয়া। যেভাবে তারা এই কালেকশনটা করছে, তারপরে হয়তো ব্ল্যাকমেল করে করছে। কোনো কোনো দলের কোনো একটা সবাই যেতে গেলে তাদেরকে পয়সা দিতে হয়। এখন এই চাঁদাবাজিটা তো জাতীয়করণ। যারা চাঁদাবাজির বিরুদ্ধে লিখছে তারা নিজেরা চাঁদাবাজির ঊর্ধ্বে কি না, এটা আমার প্রথম প্রশ্ন। তোমার প্রশ্নের উত্তরে সেটা কি চাঁদাবাজি বলবা নাকি বলবা না কন্ট্রিবিউশন বলবা, যে ভাষাই বলবা নাকি? পলিটিক্যাল পার্টিগুলি শত শত বৎসর যাবতে এই দেশে, এই উপমহাদেশে তাদের রাজনীতি যারা পছন্দ করে, আর্থিক সামর্থ্যবানরা সামনের কাতারে না আসলেও তারা পিছন থেকে অর্থের যোগান দেয়। কোন একটা রাজনৈতিক দল তো ব্যবসায়ী প্রতিষ্ঠান না। তাদের মিটিং মিছিল, এই আপনারা এইটা ব্যাপারে একটা রিপ্লেস ছাড়েন না কেন, আপনারা কিছু কথা বলেন না কেন? আমরা যখন কথা বলতে যাই তখন একটা আয়োজন করতে হবে। তা আমাদের আয়োজনে যদি 20,000 টাকা খরচ হয়, মিডিয়ার পিছনে যায় 30,000 টাকা। আমি যে আয়োজনটা করলাম এটাকে প্রচার দিতে হবে, তার জন্য তো প্রচারিত দায়িত্ব মিডিয়ার। জি, আমি মিটিং করব, তা আমার মিটিং এ সংবাদ সংগ্রহ করা তাদের নিজস্ব দায়িত্ব, তার প্রাতিষ্ঠানিক দায়িত্ব। তাকে দাওয়াত দেয় না, আমাকে তাকে খরচ দিতে হবে, এটা মিডিয়ার রীতিনীতিতে আছে নাকি? বিদেশে কারো ইন্টারভিউ নিতে গেলে ওটা টাকা দিয়ে আসতে হয়, তার সময় নষ্ট হয়। আমাদের দেশে তো আমাদের সাথে কথা বলতে তো আমাদেরকে টাকা দিতে হয় না।
না। বরং মাঝে মাঝে মেডিকে ডেকে আবার যদি কথা বলার ইচ্ছা থাকে, জি মেডিকে ডেকে আইনা তাকে একটা সুবিধা দিতে হয়, তাহলে সে আবার একটা পোশাক দেবে। এই তো অবস্থা। চাঁদাবাজি আগেও ছিল, এখনো আছে, রূপ পাল্টাইছে, ধরন পাল্টাইছে, ধরনটা পাল্টাইছে। ফেসিবাদের সময় চাঁদাবাজিটা ছিল ফ্র্যাঙ্কেনস্টাইন, এখন চাঁদাবাজিটা হচ্ছে ব্ল্যাকমেলিং করে। কিন্তু আমি গত 10 মাসে মিডিয়াতে দেখলাম এমন কোনো দিন নেই পত্রিকার পাতায় বিএনপি মুখখানে চাঁদাবাজি করছে, অমুকখানে দল ওই জায়গা দখল করছে, এইটা দেখা যাচ্ছে। এখানে আমার একটা ভিন্ন মত আছে। আমি বলছি না এই সংবাদগুলি সম্পূর্ণ মিথ্যা বা বানোয়ার, তা বলছি না। আমি বলছি যে এখানে দৃষ্টিভঙ্গির ব্যাপার আছে নিউজের মধ্যে। 17 বৎসরে বিরোধী মত, জি যে সকল রাজনৈতিক দল ছোট হোক বড় হোক, বিএনপিতে আছে, তাদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা, কয়েক লক্ষ মামলা, কারো কারো বিরুদ্ধে 200 মতো মামলা, আমার মতো লোকের বিরুদ্ধে 50-60টা মামলা হয়েছে। আমাদের এই মামলার ব্যয়ভার, জেলখানার খরচ, জেলে আমাদের জামিন প্রাপ্তির ব্যয়, আমার পরিবার, যাদের পরিবার বা তাদের দল দেখছে। এখন যার জনসম্ভবত বিচারপতি হাবিবুর রহমান, সাবেক উপদেষ্টা, প্রধান উপদেষ্টা নির্বাচনের গত সালের, উনি দেশ বাজিকরদের হাতে জিতে, চাঁদাবাজি, অস্ত্রবাজি, এরকম একটা খুব সুন্দর লেখা লিখছিল। তো ওনার এই লেখাটা তো আজও বিদ্যমান, চলমান। এখন নতুন বন্দোবস্ত, নতুন প্রত্যাশা। এখন সে এই ঢাকা শহরে, সারা দেশে আমাদের ছোটখাটো মাঝারি ধরনের কর্মীরা, অর্থাৎ বিএনপি সমর্থক, মার্কেটে দোকানদারি করতো, কারো দোকান ভাড়া নেওয়া করতো, অথবা একটা দোকান কিনছে করতো, তারা দোকানদারি করতে পারে, দোকান সব দখল করছে। এই ঢাকা ফুলবাড়িয়া এলাকায় সম্রাট বিভিন্ন মার্কেট থেকে কি করতো। এখন 15-16 বছর আগে বা 10 বছর আগে আমার নেতা কর্মীদের জায়গা দখল করে রাখছে, বাড়ি দখল করে রাখছে, তার ব্যবসা প্রতিষ্ঠান দখল করে রাখছে, তার দোকান দখল করে রাখছে। এখন এরা যখন তাদের সেই দোকানটা, তার সেই জায়গাটা, তার সেই বাড়িটা পুনরুদ্ধার করে তখন পত্রিকার পাতায় আসে বিএনপি দখল করছে। এইটা দিয়ে কিন্তু বিএনপিকে চাঁদাবাজের দল হিসেবে প্রতিষ্ঠিত করার একটা চেষ্টা। কখনো কখনো প্রিয়দা, এটা কিছু কখনো কখনো আমি বলবো না, কারণ আমি তো অনবরত দেখছি। আচ্ছা, আমি যে কথাটা বললাম, কোন পত্রিকা কি আসছে যে বয়স্করায় 15 বছর পর তার বাড়ি ফেরত পাইল? না আসেনি। কোন পত্রিকা কি আসছে আব্দুর রহিম দীর্ঘ 16 বছর পর তার দোকানটা ফেরত পাইছে? যেখানেই ফেরতের প্রশ্ন আছে সেখানেই লেখা আছে দখল করছে। বর্তমানে যত ব্যবসা আছে উন্নয়নমূলক, ঠিকাদারি থেকে আরম্ভ করে সাপ্লাই, এখনো সেই আওয়ামী লীগের সিন্ডিকেটই করতেছে। কারণ 10 মাস আগে সরকার নাই, 10 মাস আগের যে টেন্ডার হচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা, সেই টেন্ডার গুলো কে পাইছে? সেটা তো বিক্রি হয়ে গেছে, হস্তান্তর হয়ে গেছে ম্যাক্সিমাম ক্ষেত্রে। আওয়ামী লীগটা পাইছে, সিন্ডিকেটটা পাইছে। জি, সেগুলো তো একটা বাতিল হয় নাই, বাতিল হয়নি, সেগুলো তো কন্টিনিউ চলছে। হ্যাঁ সেগুলো কন্টিনিউ আছে। শেখ হাসিনার আমলে যে দুর্নীতি হইতো, যে ঘুষ হইতো প্রশাসনে, সচিবালয়ে, পুলিশে, বিভিন্ন জায়গায়, সেই ঘুষ দুর্নীতি কি হ্রাস পাইছে? না, ওই রকম আছে, কোনো অংশেই শোনা যায় না, কোথাও শোনা যায় না। আবার না, আরো বাড়ছে। এখন বাড়ছে কেন? এখন ব্ল্যাকমেল করতে আরো সুবিধা বেশি। এখন যে পাবলিক পারচেস প্রকিউরমেন্ট আছে,
একটা নিয়ম আছে। মানে আমি নজর দিতে চাচ্ছি যে বিএনপি অনেক বড় দল, আমি সেখানে আমার কথাটা এনসিপি অনেক শেষ করে ছোট। জি আমার যেটুকু জি শোনানো জি শোনাই হোক। জি sure। এখন যদি নতুন কোনো টেন্ডার হয় কোনো প্রজেক্টের উপর, তার 10 বছরের কি চায়? অভিজ্ঞতা চায়, যাবে। আর্থিক সামর্থ্য চায়। হুম। বিএনপির লোকগুলো এই 15 বছর 16 বছর তার লাইসেন্সই ব্যবহার করতে পারে না, সে কোনো ব্যবসায়ী করতে পারে নাই। তাহলে এই প্রকিউরমেন্ট আইন যদি পরিবর্তন না হয়, তাহলে আওয়ামী লীগের লোকরা যে ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন প্রকল্প দখল করছে তাদের তো ভুলে থাকবে, তাদেরই তো অভিজ্ঞতা আছে আচ্ছা। নাকি? জি। এখন ওই ভদ্রলোক আমার কাছে আসবে যে 500 কোটি টাকার কাজ করছে, দাদা আপনি তো কিছু করেন না, আমার সাথে পার্টনার থাকবে। কেন? অর্থাৎ আমি যদি বলি এই টেন্ডারটা আমার, তাহলে আমি পাইতে পারি, জি। কিন্তু লাইসেন্সের মালিক কিন্তু আমি না। না। তাহলে তোমার যে সংস্কার হবে, সংস্কার তো সকল ক্ষেত্রগুলিতে আগে জরুরি প্রয়োজন। আর আমার জীবদ্দশা যেটা দেখলাম, ডেভেলপমেন্ট ওয়ার্কের প্রতি চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী যার এলাকায় খুব বেশি ইন্টারেস্টেড। এটা কি সবই জনস্বার্থে? প্রশাসনের লোকরা না, বাস্তবতা দেখে মানুষ কখনো। ইঞ্জিনিয়ার যদি খারাপ থাকে তাহলে বুঝতে হবে তার এখানে বাজেট নাই। জি। তার কিন্তু বেতন ভাতা ঠিক আছে, তার ভালো লাগে না। যদি একটা থানার ওসি খারাপ থাকে তাহলে বুঝতে হবে যে সে মাসে 2-4টা মার্ডার কেস পাচ্ছে না, এই জন্য সে খারাপ আছে। জি। ইঞ্জিনিয়ার মন খারাপ কেন? বললেন, আমার এখানে কোনো বাজেট নাই। তাহলে ইট মিনস দ্যাট যে ডেভেলপমেন্ট ওয়ার্ক নর্মালি ফলোড বাই কারাপশন, নাকি? জি। সুতরাং মেঘা প্রজেক্ট, মেঘা ডেভেলপমেন্টে দেখা গেছে যে এই টাকাগুলি, জনগণের টাকাগুলি 100 টাকার মধ্যে ম্যাক্সিমাম যদি ব্যয় হয় 30 থেকে 35%, আর বাকি টাকাটা ভাগাভাগি। কারণ আমি একটা এলাকায় এমপি, আমার এলাকায় যদি 500 কোটি টাকা বরাদ্দ নিতে পারি, তাহলে টিএনও অফিসে যারা আছে ইঞ্জিনিয়ার, তারা পরে যদি আমার বাড়িতে এসে 10% দিয়ে দেবে। তোরা 500 মধ্যে 10% করে হলে কত হয়? 50 কোটি। 10% আমি নিয়ে নিলাম। যারা কাজটা বাস্তবায়ন করবে এই ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার, তাদের ধরো আরো 15%, তাহলে হলো কত? 30, 25। ভ্যাট আইটিতে যাবে 11%, তারপরে কত থাকে? 36। তারপরে যারা নাকি এলাকায় কাজ করতে যাবে, নেতার হাতা, এমপির চামচা, দলের নেতা, তার বাড়ির সামনে রাস্তা হচ্ছে, তার জন্য সে বেশি উচ্ছ্বসিত না। কাজটা হচ্ছে দাও, যেখানে রডের জায়গায় বাস গেছে। জি। কারণ ওই লোক তো বলতেছে না যে বাসটা করতেছে, ওর তো ওটা দরকার নাই, ও নিয়ে দিচ্ছে 2-4%। তাহলে এখন প্রশ্নটা হলো যে জনগণের টাকা, জনগণের টাকা যারা বেতন পায় তারা জনগণের টাকা আবার হাতে খায়, এইভাবে জনগণকে শেষ করে। দেশের অর্থনৈতিক অবস্থা কেন খারাপ হবে না? আমার 100 কোটি টাকা খরচ হলে আমার যে বেনিফিটটা আসবে, সেখানে আমি 30 কোটি টাকা খরচ করলে সে বেনিফিট আসবে না। কিন্তু আমাকে কিন্তু সুদ, ইন্টারেস্ট, বৈদেশিক ঋণ যেটাই হোক, অথবা গভর্নমেন্টের সরকারি ব্যাংক থেকেই ঋণ নেই, আমাকে তো 100 কোটি টাকার উপরে ইন্টারেস্ট দিতে হচ্ছে, কিন্তু আমি তো কাজ করছি 30 কোটি টাকা। তাহলে এই ডেভেলপমেন্ট জনগণের জন্য ফিজিবল হবে কিনা, দেশের জন্য হবে কিনা? অর্থনীতি ভাঙা পড়বে না কেন? এই জন্য দেখতে পারে। ঠিক আছে, এখন প্রশ্নটা হলো যে স্পর্শকাতর। তোমার প্রথম প্রশ্নের উত্তর যদি আমি দিতে চাই, গুলশানের ঘটনা, আজকে একটা ঘটনা দেখলাম আরেক বৈষম্য বিরোধী। এখন প্রশ্নটা আমার কাছে যে ওরা এত কষ্ট, জীবনের ঝুঁকি নিয়ে একটা ইতিহাস গড়ল,
প্রতিটি মানুষ তাদের প্রতি শ্রদ্ধাশীল নাকি? জি। পারলে ওদেরকে ডেকে এক কাপ চা খাওয়ায়। তাই ছিল 1 বছর নাকি? আগে, তো এর চেয়েও। কিন্তু আজকে এই সকল ঘটনার মধ্য দিয়ে তাদের অর্জনটাও তো ব্যর্থ হতে যাচ্ছে। একটু সময় লাগবে, বেশি সময় লাগবে না। কারণ কথা যখন উঠে গেছে, এখন কথা বলতে তো কেউ ভয় পাবে না। প্রিন্টিং মিডিয়াকে ধমক দিয়ে থামানো যাবে, বাংলাদেশের টেলিভিশনের প্রতিবেদন থামানো যাবে, সোশ্যাল মিডিয়া থামাবে এটা কি, তাই না? জি। এখন আমাদের এই ছেলেরা জীবন দেয়া, রক্ত দিয়া, এই জনতা রক্ত দিয়া জীবন দেয়া ফেসিবাদ তারাইল, সেই ফেসিবাদের অপবাদ যদি তাদের উপরে আসে, তাহলে জাতি হিসেবে আমরা কত ছোট হয়ে যাই, তাদের কত ছোট করতেছি। এখন যে যেই দায়িত্ব আছে, যারা যেটা করতেছে, এটা তাদেরকেই সচেতন হতে হবে, আমাকেই সচেতন হতে হবে এই অপবাদ যেন আমার না আসে। আপনি যদি এর পৃষ্ঠপোষকতা করেন, মানে আপনি বলতে বুঝাচ্ছি ওনাদের যারা গার্জিয়ান, এই বাচ্চাদের যারা গার্জিয়ান, যাকে আমি মিন করি, তার তো গার্জিয়ান একজন আছে, সে যদি মনে করে যে না এগুলো কিছু বাচ্চা ছেলে পেলে বা এরা তো বিপ্লব করছে, এটাই বোধহয় না, কিছু ওটা করতে পারে। সেটা বলছে যে আমার দলের ছেলেরা 21 বছর কষ্ট করছে, তাহলে এখন যারা এখন করছে একটু তারাও তো একটা শেল্টার পাচ্ছে। আর একটু একটু খাইতে গিয়ে দেখা গেল শেখ হাসিনা নিজের মুখে বললো আমার ড্রাইভারের নাকি 400 কোটি টাকা। জি। এখন যারা যদি তাদের পিছনে কোনো লোক থাকে, তারা যদি এই মনোভাব পোষণ করে, তাদের চিন্তা করতে হবে। আর তারা যদি মনে করে যে আমরা কদিন আন্দোলন করছি, আন্দোলনের কোনের মধ্য দিয়ে নিজেদেরকে কি সম্পদশালী করার জন্য একটা পুঁজি হয়েছে, পুঁজিটা কাজে লাগে, সেটা ব্ল্যাকমেলি বলা যেভাবে বলা, তাহলে এদের বিএনপির নেতা কর্মীরা নাকি চাঁদা কম আদায় করতেছে না, তাদের ব্যক্তিগত যে সম্পত্তি হারিয়েছিল সেগুলো উদ্ধার করছে। এখন তো ভয় পায় সবাই। আর তুমি একটা কথা বলছিলে যে সরকার প্রত্যেকটা মন্ত্রণালয়ে এদেরকে সমন্বয় সহযোগী হিসেবে, কোন আইনের বলে, কিসের বলে? লিখিত সত্য তো এটা না, শুধু তো মন্ত্রণালয় না না। না, এবং এই যে ছেলেটা ধরা আমি পড়লো তো গুলশানে, বলতেছি যে সে কোন আইনের সংস্কার কমিশনের মেম্বার। কোন আইনের বলে সরকার তাদের দেয়? কোন আইনের বলে? একটা আইন লাগবে তো। কোন আইনের বলে, কোন নিয়মের বলে? উপদেষ্টা আছে, সচিব আছে, আরো আছে, ডিপার্টমেন্টের সব লোক আছে, তারপর আবার 3 জন কনসালটেন্ট, আমি তো ধরলাম কনসালটেন্ট, তাদের কনসালটেন্ট হওয়ার যোগ্যতা হচ্ছে, তাদের সেই এডুকেশন আছে, তাদের সেই অভিজ্ঞতা আছে, সেটা তার বুঝবার কোনো ক্ষমতা আছে। তার মানে হলো তারা গেটের সামনে পাহারাদার, ওখানে যেই ডাকবো ঢুকবো, তাকে আটকায়া কি কাজ বা এই কাজ, আচ্ছা আমি করে দেবো, কত দিবে, বিষয়টা তো এরকম হয়ে গেছে। কেন এরকম হয়ে গেছে? উপজেলা লেভেলেও তাই, জেলা পরিষদ, জেলা লেভেলেও তাই। সুতরাং